হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দেখো যে পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে, অর্থাৎ পলিসের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে বা পলিসের যে ফিচার্সগুলি রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আচ্ছা দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, এবার তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা ছিল সেটা হচ্ছে যে 1199 রুপিস, কিন্তু এখন কিন্তু তোমাদের এই কোর্স ফিটা পে করতে হচ্ছে না। মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফিস এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের যে পুরো কোর্সটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে। সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জনের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে। অর্থাৎ 99 রুপিস রেজিস্ট্রেশন ফিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি টপিক সম্পর্কে আলোচনা কিন্তু শুরু করছি। আচ্ছা দেখো, প্রথমত আজকের ক্লাসে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে পলিসের বৈশিষ্ট্যগুলি নিয়ে। সবার প্রথমে আমরা জানবো পলিস বলতে কি বোঝায়। দেখো, পলিস বলতে কি বোঝানো হয় বা পলিসের যে সংজ্ঞা রয়েছে বা এই সমস্ত যে পলিস সংক্রান্ত যে বিষয় রয়েছে, আসলে পলিস বলতে কি বোঝানো হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আগের ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে? তো সেখানে এক কথায় যদি বলি যে পলিস বলতে কি বোঝায়, সেটা হচ্ছে সিটি, স্টেট বা নগর রাষ্ট্রকে কিন্তু বুঝিয়ে থাকে পলিস বলতে। ঠিক আছে? তো মূলত আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিসের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, যে ফিচার্সগুলি রয়েছে পলিসের, সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলেছে দেখো, যে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা। এই বিষয়টা নিয়ে কি বলেছে, যে গ্রিক পলিসগুলি আয়তনে এবং লোক সংখ্যায় কিন্তু ক্ষুদ্র হতো। এই যে আমরা পলিস সম্পর্কে আলোচনা করছি, তো এই গ্রিক পলিসগুলি আয়তনে কি হতো বা জনসংখ্যায় কেমন হতো, অনেকটা ক্ষুদ্র হতো, অর্থাৎ অনেকটা কিন্তু ছোট হতো। রিপাবলিক গ্রন্থে প্লেটো কি বলেছিলেন, প্লেটোর একটা খুব বিখ্যাত রয়েছে এই রিপাবলিক গ্রন্থটি। তো সেই রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেছেন যে একটি আদর্শ পলিসের লোক সংখ্যা হওয়া উচিত 5000। তাহলে প্লেটো কি বলেছেন তার রিপাবলিক গ্রন্থে, একটি আদর্শ পলিসের লোক সংখ্যা হওয়া উচিত 5000। এছাড়াও কি অ্যারিস্টটল বলেছেন যে এখানে অ্যারিস্টটল হবে। ঠিক আছে? এখানে অ্যারিস্টটল হবে। তো অ্যারিস্টটল কি বলেছেন, যে 10 জন নাগরিক নিয়ে গঠিত পলিস যেমন স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, তেমনি 1 লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিস সুদক্ষ শাসন পরিচালনা করতে কিন্তু যে পারবে না। তাহলে প্রথম আমরা যে বিষয়টা নিয়ে বৈশিষ্ট্যটার মধ্যে রয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা। প্রথমত প্রথম লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে গ্রিক পলিসগুলি, এগুলি আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে কি হতো, অনেকটাই ক্ষুদ্র হতো, অর্থাৎ ক্ষুদ্র বলতে ছোট হতো। ঠিক আছে? তো সেখানে প্লেটো এক কথা বলেছেন এবং অ্যারিস্টটল কিন্তু একটা কথা এই প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি দেখবো দেখো, যে নাগরিক ও বিদেশিদের অবস্থান। বলেছে দেখো, প্রতিটি পলিসে নাগরিক ছাড়াও কিন্তু বহু বিদেশি বসবাস করত। অর্থাৎ এই যে পলিস সম্পর্কে আলোচনা করছি, তো পলিসগুলির মধ্যে বা নগর রাষ্ট্রগুলির মধ্যে শুধুমাত্র কি যে নাগরিকরাই বসবাস করত, একদমই না। নাগরিক ছাড়াও কি হতো, সেখানে কিন্তু বহু বিদেশিরাও কি করত, বসবাস করত। তবে এক্ষেত্রে বলা যায় তাদের কিন্তু নাগরিক অধিকারটা ছিল না। অর্থাৎ এই যে গ্রিক পলিসগুলিতে যে নাগরিক ছাড়াও যে বিভিন্ন বা বহু বিদেশিরা বসবাস করতো ঠিকই, কিন্তু তাদের সেখানে নাগরিক অধিকারটা ছিল না, কিন্তু সেখানে বসবাসের বিষয়ে তারা কিন্তু সামাজিক স্বীকৃতিটা পেয়েছিল। অর্থাৎ গ্রিক পলিসগুলিতে যে বহু বিদেশিরা বসবাস করত, তাদের কিন্তু নাগরিক অধিকারটা ছিল না ঠিকই, কিন্তু তারা কিন্তু সেখানে বসবাস করার জন্য সামাজিক স্বীকৃতিটা কিন্তু পেয়েছিল। আচ্ছা, এছাড়াও বলা যায় যে দেখো, এথেন্সের শাসক বলেছেন যে আমরা বিদেশিদের কোনো শিক্ষা বা দৃশ্য থেকে কিন্তু দূরে সরিয়ে রাখি না। যার জন্যই দেখো এখানে প্রথম লাইনটাই কি বলেছে, প্রতিটি পলিসে যেমন ভাবে নাগরিক বসবাস করত, ঠিক তার সাথে সাথেও কিন্তু মানে যে বিভিন্ন বিদেশিরাও কিন্তু বসবাস করত।
আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো যে প্রশাসনে জনগণের অংশগ্রহণ। এখানে কি বলেছে দেখো, যে গ্রিক পলিসগুলিতে নাগরিকরা শাসন পরিচালনায় কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু অংশগ্রহণ করতো বা অংশ নিতে কিন্তু পারতো। এর সাথে সাথে অ্যারিস্টটল তার এখানে পলিটিক্স হবে, ঠিক আছে, এখানে পলিটিক্স হবে। অ্যারিস্টটলের একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে পলিটিক্স, সেই গ্রন্থে বলেছেন যে পলিসের আয়তন এমন ক্ষুদ্র হওয়া উচিত যাতে সেখানকার প্রতিটি নাগরিকের মধ্যে প্রত্যক্ষ একটা পরিচয় থাকে, ঠিক আছে। তাহলে এই সমস্ত বিষয় কি বলা হচ্ছে, প্রশাসনে জনগণের অংশগ্রহণ। জনগণ কি করতে পারছে বা নাগরিকরা শাসন পরিচালনার ক্ষেত্রে তারা কিন্তু প্রত্যক্ষভাবে সেখানে কিন্তু অংশ নিতে পারছে বা অংশগ্রহণ কিন্তু করতে পারছে। আচ্ছা দেখো, এই সমস্ত বৈশিষ্ট্যগুলি ছাড়াও আরো দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে। তার 4 নম্বর বৈশিষ্ট্যটা হলো যে অর্থনৈতিক বৈষম্য। এবার অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, বলেছে গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল। গ্রিসের তো বিভিন্ন নগর রাষ্ট্রগুলি ছিল, তো সেই সমস্ত নগর রাষ্ট্রগুলির মধ্যে আমরা কি দেখতে পাবো বা কি লক্ষ্য করতে পারবো, অর্থনৈতিক বৈষম্য। একদিকে বলেছে, যেমন দেখো একদিকে কোরিন্থ এবং মিলেটাসের মানুষ শিল্প ও বাণিজ্যের দ্বারা তাদের জীবিকা নির্বাহ করত। অন্যদিকে কি ছিল, স্পার্টা, এথিস, এলিস এবং যে আরবা ভিয়ার মানুষ যে ছিল তারা কি করতো, কৃষি, যুদ্ধকর, মন্দিরের আয়ের ওপর কিন্তু নির্ভরশীল ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে গ্রিসের যে বিভিন্ন নগর রাষ্ট্রগুলি ছিল সেই নগর রাষ্ট্রগুলির মধ্যে আমরা কি দেখতে পাবো, একটা অর্থনৈতিক বৈষম্য। একদিকে যেমন যে কোরিন্থ ছিল, কোরিন্থ এবং মিলেটাসের মানুষ কি করতো, শিল্প এবং বাণিজ্যের উপর নির্ভর করে তাদের জীবিকাটা নির্বাহ করত। এবং অন্যদিকে আমরা দেখতে পাবো স্পার্টা, এলিস এই সমস্ত জায়গার মানুষ কৃষি, বিভিন্ন যুদ্ধের ওপর কর বা যুদ্ধ কর, মন্দিরের আয়ের ওপর কিন্তু নির্ভরশীল ছিল। 5 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, বলছে স্বতন্ত্র। এখানে কি বলা হচ্ছে দেখো, গ্রিসের প্রতিটি পলিস কিন্তু একে অপরের থেকে স্বতন্ত্র ছিল এবং প্রতিটি পলিসের নিজস্ব সরকার, সেনাবাহিনী এবং ক্যালেন্ডার কিন্তু থাকতো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, স্বতন্ত্র ক্ষেত্রে দেখতে পাচ্ছি গ্রিসের যে প্রতিটি যে পলিস ছিল বা প্রত্যেকটি পলিস ছিল সেগুলি কি ছিল, একে অপরের থেকে একদমই স্বতন্ত্র ছিল। প্রত্যেকটা পলিসের আমরা নিজস্ব সরকার দেখতে পাবো, নিজস্ব সেনাবাহিনী কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এছাড়াও পলিসগুলির প্রতিটির পৃথক পৃথক মুদ্রা ব্যবস্থা এবং মানচিত্র ছিল বলেও কিন্তু অনুমান করা হয়। তাহলে এই বিষয়টা আমরা অনুমান করে নেওয়া হয়, বিভিন্ন ঐতিহাসিকরা অনুমান করে নিয়েছেন যে প্রত্যেকটা পলিসের কি ছিল, পৃথক মুদ্রা ব্যবস্থা ছিল এবং পৃথক মানচিত্র ছিল। হতে পারে তারা অনুমান করে এই বিষয়টা সম্পর্কে বলেছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পলিসগুলির পূজা পদ্ধতিও কিন্তু পৃথক ছিল। তাহলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পৃথকতা লক্ষ্য করা যায়। কিছু কিছু ক্ষেত্রে কি হতো, এক পলিস অন্য পলিসের থেকে কিন্তু আলাদা হতো। যেমন কি আমরা দেখতে পাবো প্রত্যেকটা পলিসের পৃথক অর্থাৎ আলাদা কিছু মুদ্রা ব্যবস্থা ছিল, আলাদা কিছু মানচিত্র ছিল বলে এটা আমরা অনুমান করে নিচ্ছি, ঐতিহাসিকরা অনুমান করে নিয়েছেন। এবং আবার কোনো কোনো ক্ষেত্রে কি দেখাচ্ছে, পলিসগুলোর যে পূজা পদ্ধতি, হয়তো এই পলিসের পূজা পদ্ধতি অন্য, আর এক পলিসের পূজা পদ্ধতি অন্য। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিভিন্ন যে ঐতিহাসিকরা থাকেন তারা কিন্তু অনুমান করে কিন্তু নিয়ে এই সমস্ত বিষয় আমাদের কিন্তু বলেছেন। তাহলে দেখো পলিসের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই সমস্ত বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে কোর্স ফি নিয়ে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।